কুলি ভেবে সবাই ঠুকরে দিয়েছিল। যখন সত্য সামনে এলো তখন মানবতাও কাজে লাগল না। বন্ধুরা, রেলওয়ে স্টেশনে সেদিন অদ্ভুত রকমের হইচই ছিল। সকালের সময় ছিল, কিন্তু প্ল্যাটফর্মে ভিড় এমন যেন সন্ধ্যার পিক টাইম। লোকে নিজের নিজের জীবনের বোঝা কাঁধে নিয়ে এদিক ওদিক ছুটছিল। কেউ ট্রেন ধরার তাড়ায় ছিল, কেউ কাউকে ছাড়তে এসেছিল, আর কেউ শুধু সময় কাটাচ্ছিল। আর ঠিক তখনই ভিড়কে চিরে একটি অত্যন্ত সুন্দরী মেয়ে দ্রুত ছুটতে ছুটতে দেখা গেল। লাল রঙের ফ্রক, খোলা চুল, চোখে ঘাবড়ানি আর মুখে এক অদ্ভুত রকমের বাধ্যতা। তার বয়স মুশকিলে ২০-২২ হবে। সে বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল, যেন কেউ তাকে তাড়া করছে। সেই মুহূর্তে ধারাম করে মেয়েটি সোজা একজন কুলির সঙ্গে ধাক্কা খেয়ে গেল। কুলির বয়স আনুমানিক ২৫-২৬ হবে। সাধারণ পোশাক, কাঁধে লাল কাপড়ের থলে, মুখে পরিশ্রমের ক্লান্তি আর চোখে সরলতা। ধাক্কাটা এত জোরে ছিল যে দুজনেই টাল সামলাতে গিয়ে হচট খেল। দেখতে পাচ্ছ না হাঁটতে? কুলির মুখ থেকে রাগে কথা বেরিয়ে এলো। মেয়েটি ঘাবড়ানো চোখে তার দিকে তাকালো। কয়েক সেকেন্ড সে কিছুই বলল না। তারপর হঠাৎ কোনো চিন্তা না করেই তার মুখ থেকে যা বেরোলো তা পুরো প্ল্যাটফর্মকে কাঁপিয়ে দিল। আমার সঙ্গে বিয়ে করে নাও। কুলি স্তব্ধ হয়ে গেল। তার হাত থেকে মালপত্র পড়ে গেল। চোখ কপালে উঠল। হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য ধুকপুক করতে ভুলে গেল। কি বললে তুমি? তার গলা কাঁপছিল। মেয়েটি তার হাত শক্ত করে ধরে ফেলল। এখন তার চোখে ভয়ের চেয়ে জেদ বেশি ছিল। হ্যাঁ, আমার সঙ্গে বিয়ে করে নাও, এখনই, এই মুহূর্তে। আশপাশে দাঁড়ানো লোকেরা থমকে গেল। কেউ মুচকি হাসছিল, কেউ হাসছিল, আর কেউ ভিডিও বানাতে লাগল। কুলি হাত ছাড়ানোর চেষ্টা করল। পাগল হয়ে গেছ নাকি? আমি জানি না তুমি কে। মেয়েটির শ্বাস দ্রুত হচ্ছিল। আমিও জানি না তুমি কে, কিন্তু এখন তুমিই আমার জীবন। ইতিমধ্যে প্ল্যাটফর্মের অন্য প্রান্ত থেকে ৪ জন বডিগার্ড দ্রুত আসতে দেখা গেল। কালো পোশাক, চোখে চশমা আর মুখে কঠোরতা। তাদের সঙ্গে একটি ছেলে ছিল। দামি পোশাক, দামি ঘড়ি আর চোখে অহংকার। বডিগার্ড এসেই কুলির কলার ধরে ফেলল। একজন বডিগার্ড তার গলায় পিস্তল ঠেকিয়ে দিল। ম্যাডামকে ছেড়ে দাও। গলায় হুমকি স্পষ্ট ছিল। কুলির শ্বাস বন্ধ হয়ে গেল। সে জীবনে প্রথমবার এত কাছ থেকে মৃত্যু দেখেছিল। আর ঠিক তখনই মেয়েটি চিৎকার করে উঠল, থামো! পুরো প্ল্যাটফর্ম নিস্তব্ধ হয়ে গেল। মেয়েটি এগিয়ে এসে কুলির সামনে দাঁড়াল। আর পরের মুহূর্তে সে যা বলল তা সবাইকে হতবাক করে দিল। এ আমার হবু স্বামী। যে ছেলেটি বডিগার্ডদের সঙ্গে এসেছিল সে রাগে লাল হয়ে গেল। কি বাজে কথা বলছো তুমি? মেয়েটির গলা এখন শান্ত ছিল, কিন্তু খুবই দৃঢ়। এখন আমার জীবনে তোমার কোনো অধিকার নেই। এ আমার হবু স্বামী। ছেলেটির মুষ্টি বন্ধ হয়ে গেল। তুমি একটা কুলির সঙ্গে বিয়ে করবে? মেয়েটি বিনা দ্বিধায় উত্তর দিল, হ্যাঁ, অন্তত এটা একজন মানুষ। কিছুক্ষণ দুজনের মধ্যে তীব্র কথা কাটাকাটি হলো। তারপর পুলিশ ডাকা হলো। ভিড়কে প্ল্যাটফর্ম থেকে বের করে দেওয়া হলো। স্টেশনের বাইরে কালো রঙের লাক্সারি গাড়ির কাফেলা এসে থামল। প্রত্যেক গাড়ি থেকে সিকিউরিটি গার্ড নামল। তারপর মাঝের গাড়ির দরজা খুলল। একজন রোবাস্ট লোক বেরিয়ে এলো। সাদা চুল, কঠিন মুখ আর চোখের উতবা। মেয়েটির বাবা। সে এসেই মেয়ের হাত ধরে ফেলল। বাস, অনেক হয়েছে, এখন বাড়ি চলো। মেয়েটি পেছন ফিরে সেই কুলির দিকে তাকালো। তার চোখে ভয়ও ছিল, আশাও ছিল। ওকেও সঙ্গে নিয়ে চলুন। মেয়েটি বলল, কি? বাবা চমকে উঠলেন। আমি ওর সঙ্গে বিয়ে করব। মেয়েটির গলা কাঁপছিল, কিন্তু সংকল্প অটল ছিল। ইজ্জত, সমাজ আর বদনাম সব কিছু দাঁড়িপাল্লায় চড়ে গেল। আর সেই দিনই বিনা আনন্দে, বিনা রাজামন্দিতে, বিনা কারো দোয়া ছাড়াই বিয়ে হয়ে গেল। কুলি ছেলেটি হঠাৎ এমন একটা দুনিয়ায় চলে এলো যেখানে মেঝে মার্বেলের, যেখানে খাবার সোনার প্লেটে পরিবেশন করা হয়, আর যেখানে মানুষকে তাদের ওজন দিয়ে মাপা হয়। কিন্তু এই বাড়িতে তাকে মানুষ ভাবা হলো না। ডাইনিং টেবিলে তাকে কখনো বসতে দেওয়া হতো না। কখনো বলা হতো, তুমি তো স্টেশনে খোলা জায়গায় খেতে, নিচে বসে খাবার অভ্যাস আছে। সে চুপ করে থাকত। কখনো কোনো ভাই হাসত, কখনো কোনো বোন মজা করত। কুলিজি, আজ বোঝা তুলবেন না? সে সব সহ্য করতে থাকল। একদিন হিম্মত জুটিয়ে সে কিছু বলার চেষ্টা করল, কিন্তু তখনই মেয়েটির দাদার গলা গমগম করে উঠল, বাস, এই বাড়ির দামাদ, একে নিচু নজরে দেখা বন্ধ করো। কমরে স্তব্ধতা নেমে এলো, কিন্তু তিরস্কার থামল না।
দাদাজির গলা ভারী ছিল, কমরে বসা প্রত্যেক মানুষের ওপর যেন কেউ পাথর চেপে ধরেছিল। কিছুক্ষণের জন্য সত্যি নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু নিস্তব্ধতা চিরকালের জন্য থাকে না। দাদাজি কমরা থেকে বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে বাড়ির দেয়ালে আবার সেই ফিসফিসানি ফিরে এলো। কেউ খোলাখুলি বলছিল না, কিন্তু প্রত্যেক নজর কিছু না কিছু বলছিল। ডাইনিং হলে রূপোর প্লেট সাজানো ছিল, টেবিলে রকমারি খাবার রাখা। ছেলেটি চুপচাপ এক কোণে দাঁড়িয়েছিল। মেয়েটি আলতো করে বলল, আপনি এখানে বসুন, কিন্তু তার মা তৎক্ষণাৎ ঠেকিয়ে দিল। আরে থাক, ওদের এর অভ্যাস নেই, স্টেশনেই খেয়ে দিয়ে থাকত। হাসির একটা হালকা ঢেউ উঠল। ভাই চুটকি কাটল। হ্যাঁ ভাবি, নিচে বসে খাওয়ার অভ্যেস আছে, এখানে চেয়ারে বসলে অস্বস্তি হবে। মেয়েটির আঙুল কেঁপে উঠল। সে তার স্বামীর দিকে তাকালো। ছেলেটি মুচকি হাসল, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। সেটা ছিল অপমান গিলে নেওয়ার হাসি। সে চুপচাপ নিচে বসে পড়ল। মেয়েটির বুক যেন ফেটে যাচ্ছিল। সেই রাতে প্রথমবার সে কাঁদল। কমরায় একা জানালার কাছে দাঁড়িয়ে ভাবছিল, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখানে তো তার স্বামীকে মানুষের চেয়ে বোঝা ভাবা হচ্ছে। ছেলেটি প্রত্যেক সকালে ঠিক সময় উঠত, গোসল করত, পরিষ্কার কাপড় পরত, আর তারপর আর কিছু করত না। কোনো কাজ নেই, কোনো দায়িত্ব নেই। বাড়ির লোকেরা বলতো, ওকে কি কাজ দেবে, কুলি তো, বোঝা তোলা ছাড়া আর কি করবে। একদিন ছোট বোন হেসে হেসে বলল, ভাইয়া আমার স্যুটটা তুলে ওপরে রেখে দাও, আপনি তো প্রো এ। হাসি আবার গুঞ্জে উঠল। ছেলেটি চুপচাপ স্যুটটা তুলে নিল। সেই রাতে মেয়েটি প্রথমবার তাকে জিজ্ঞেস করল, আপনার খারাপ লাগে না? সে কয়েক সেকেন্ড চুপ করে থাকল, তারপর বলল, খারাপ লাগলে কি বদলাবে? তার গলায় অভিযোগ ছিল না, শুধু ক্লান্তি ছিল। দিন যেতে লাগল। বাড়িতে একটা নিয়মের মতো হয়ে গেল। ছেলেটি দেখা যাবে, কিন্তু গোনা যাবে না। কোনো সিদ্ধান্তে তাকে ডাকা হতো না, কেউ তার মতামত জিজ্ঞেস করত না। মেয়েটি ছাড়া কেউ সরাসরি তার সঙ্গে কথা বলতো না। সে প্রত্যেক রাতে তার জন্য খাবার নিজের হাতে নিয়ে আসত, আলতো করে জিজ্ঞেস করত, আজ কেমন লাগলো? আর সে প্রত্যেকবার একই উত্তর দিত, ঠিক আছে। কিন্তু ঠিক আছে মানে আসলে ঠিক ছিল না। এক সন্ধ্যায় বাড়িতে পার্টি ছিল, বড় বড় লোক এসেছিল। দামি স্যুট, দামি শাড়ি, আর তার চেয়েও দামি অহংকার। একজন মেহমান মজা করে জিজ্ঞেস করল, তা দামাজ্জি কি করেন? কমরা শান্ত হয়ে গেল। মা তাড়াতাড়ি বলে উঠল, এখনও কিছু না, একটু অ্যাডজাস্ট করছে। আরেকজন হেসে ফেলল, আরে আরে, মানে স্টেশন থেকে সোজা বাংলোয়। সবাই হাসতে লাগল। ছেলেটি চুপ করে রইল, কিন্তু এবার মেয়েটি দাঁড়িয়ে উঠল। ও আমার স্বামী। তার গলা কাঁপছিল। মেহমান কাঁধ ঝাঁকালো, আরে বেটা, মজা করছি। মজা যা প্রত্যেক দিন তার রুহে আঘাত করছিল। সেই রাতে ছেলেটি ছাদে একা বসেছিল। আকাশে তারা ছিল, আর চোখে একটা পুরনো স্বপ্ন। সে মোবাইল বের করল, একটা মেসেজ পড়ল, তারপর আরেকটা, কিন্তু সে ফোন বন্ধ করে দিল। নিচ থেকে কারো হাসির আওয়াজ আসছিল। তার মনে হলো এই বাড়ি তার নয়। একদিন মেয়েটির বাবা সবার সামনে বললেন, কাল থেকে এও আমার সঙ্গে অফিসে আসবে, দেখি সেখানে কি করতে পারে। ভাই তৎক্ষণাৎ বলল, পাপা, অফিস তো স্টেশন না। আবার হাসি, কিন্তু বাবা চুপ করে রইলেন। পরের দিন ছেলেটি প্রথমবার একটা দামি গাড়িতে বসল, অফিসে পৌঁছালো। লোকেরা তাকে অদ্ভুত নজরে দেখছিল। কোনো পরিচয় নেই, কোনো সম্মান নেই, কিন্তু সে সব দেখছিল, বুঝছিল। মিটিং রুমে বসে সে প্রত্যেক কথা মন দিয়ে শুনছিল। কেউ তার দিকে তাকায়নি। মিটিং শেষ হলো, সবাই বেরিয়ে গেল। সে একা বসে রইল। টেবিলে রাখা পেপারগুলো দেখল, ফাইল উল্টে কিছু নোট করল। তার চোখে হঠাৎ চমক এলো, যেন কোনো ঘুমন্ত সিংহ জেগে উঠছে। সেই সন্ধ্যায় বাড়িতে আবার সেই তিরস্কার। তো অফিস কেমন লাগলো? ভাই চুটকি কাটল, চেয়ার ভারী লাগেনি তো? ছেলেটি মুচকি হাসল, না, শুধু এটুকুই বলল। তার গলায় না রাগ ছিল, না অভিযোগ। মনে হলো যেন প্রশ্নটাই তার কাছে পৌঁছায়নি। ভাই তার দিকে তাকাল, তারপর হালকা হাসি দিয়ে বলল, আরে আর অভ্যাস তো হবে না, জীবনভর তো বোঝা তুলেছে। বাড়ি আবার হাসিতে ভরে গেল, কিন্তু এবার মেয়েটি হাসল না। সে দেখল তার স্বামী চুপচাপ উঠে নিজের কমরার দিকে চলে গেল। সেই রাতে সে অনেকক্ষণ ঘুমাতে পারল না। কমরার লাইট বন্ধ ছিল, জানালা দিয়ে আসা হালকা আলো তার মুখে পড়ছিল। তার চোখ ছাদে স্থির,
কিন্তু মন কোথাও অন্য জায়গায়। স্টেশনের সেই সকাল, মেয়েটির কাঁপা হাত, আর তারপর এই বাড়ি যেখানে প্রত্যেক দিন তার আত্মসম্মান ধীরে ধীরে মরছে। মোবাইল আবার তার হাতে এলো। স্ক্রিনে একটা নাম জ্বলজ্বল করছিল। সে ফোন তুলল, কয়েক সেকেন্ড পর কেটে দিল। নিজেকে বলল এখনও না। পরের সকালে বাড়িতে হইচই। মেয়েটির মায়ের গলা বাজল, আজ পার্টি, সবাই সময় মতো তৈরি থাকবে। পার্টি আরেকটা সুযোগ তার ওপর মজা করার। মেয়েটি তার কাছে এসে আলতো করে বলল, আপনি চাইলে নাও আসতে পারেন। সে প্রথমবার তার চোখে চোখ রেখে বলল, আমি আসব। তার গলা শান্ত ছিল, কিন্তু চোখে কিছু একটা আলাদা ছিল। সন্ধ্যায় পুরো বাড়ি আলোয় ঝলমল করছিল। মেহমান, উঁচু হাসি আর চকচকে কথা। ছেলেটি সাধারণ পোশাকে এলো, না কোনো দেখানো, না কোনো সাজ। কিছু লোক তাকে দেখে থমকে গেল। তারপর ধীরে ধীরে ফিসফিসানি শুরু হলো। ইনিই তো? হ্যাঁ, স্টেশনের বেচারা মেয়েটা। মেয়েটি তার হাত ধরে রেখেছিল, কিন্তু সে অনুভব করতে পারছিল লোকেরা তার দিকে না, তার ওজন দেখছে। একজন মেহমান জিজ্ঞেস করল, তা দামানজি এখন কি করছেন? সবার নজর তার ওপর। সে এক মুহূর্ত ভাবল, তারপর বলল, শিখছি। মেহমান হাসল, ভালো কথা, শিখতে থাকুন। শিখছিল যে মানুষের কদর তার কাজ দিয়ে হয় না, তার চেয়ার দিয়ে হয়। সেই পার্টিতেই একজন বড় উদ্যোক্তা এলো। বাড়ির লোকেরা তার পেছনে ঘুরছিল। হঠাৎ সে লোকটা থমকে গেল। তার নজর ছেলেটির ওপর পড়ল। সে এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর ধীরে ধীরে তার মুখে বিস্ময় ফুটে উঠল। আপনি? উদ্যোক্তা বলল। কোমরা হঠাৎ শান্ত হয়ে গেল। বাড়ির লোকেরা দেখল লোকটা তাকে চেনে। ছেলেটি হালকা মুচকি হাসল। জি, আপনি এখানে? তার গলায় প্রশ্ন ছিল। ছেলেটি চারদিকে তাকালো, তারপর বলল, এটা আমার বাড়ি। বাড়ির লোকের মুখে অদ্ভুত ভাব ফুটে উঠল। উদ্যোক্তা কিছু বলতে চাইছিল, কিন্তু ছেলেটি হালকা করে মাথা নাড়ল। লোকটা বুঝে গেল। ও আচ্ছা। সে মুচকি হাসল, পরে কথা হবে, আর এগিয়ে গেল। যেই সে চলে গেল, ভাই ঝাঁঝালো গলায় বলল, আরে তুমি ওকে চেনো কি করে? ছেলেটি উত্তর দিল না, কিন্তু মেয়েটি সব দেখে ফেলেছিল। সেই যাতে মেয়েটি সরাসরি জিজ্ঞেস করল, আপনি সত্যি কে? সে অনেকক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, যদি আমি সত্যি বলে দিই তাহলে কি তুমি সেই থাকবে যে স্টেশনে ছিল? মেয়েটির চোখে জল এলো। আমি আজও সেখানেই আছি। সে গভীর নিঃশ্বাস নিল। তাহলে আরেকটু অপেক্ষা করো। দিন যেতে লাগলো, বাড়িতে অপমান চলতেই থাকলো, কিন্তু এখন কিছু জিনিস বদলাতে শুরু করেছিল। বাবা ধীরে ধীরে তার মতামত শোনা শুরু করলেন। অফিসে লোকেরা তার কথা লক্ষ্য করতে লাগলো। একদিন বাবা ফাইলগুলো টেবিলে ছুঁড়ে ফেললেন। কোনো সমাধান পাচ্ছি না। ছেলেটি চুপচাপ এগিয়ে এলো। আপনি চাইলে আমি দেখতে পারি। ভাই হেসে ফেলল, তুই? কিন্তু বাবা বললেন, দেখতে দাও। সে ফাইল পড়ল, কিছুক্ষণ ভাবল, তারপর বলল, এখানে ভুল আছে। সবাই চুপ। সে সমাধান বলল। কোমরায় অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। বাবা ফাইল বন্ধ করলেন, আলতো করে বললেন, এটা কাজ করতে পারে। প্রথমবার কেউ তার যোগ্যতা দেখল, কিন্তু তবুও বাড়ির আচরণ বদলালো না। একদিন ভাই তিরস্কার করল, মনে হচ্ছে এখন কুলি থেকে ক্লার্ক হয়ে যাবে। ছেলেটি মুচকি হাসল। সেই রাতে সে ফোন তুলল। এবার কল কাটল না। হ্যাঁ, ওপাশ থেকে গলা এলো, এখন সময় হয়েছে। সে চোখ বন্ধ করল। হ্যাঁ, এখন সময় হয়েছে। ফোন কেটে গেল। কমরায় অদ্ভুত শান্তি, যেন ঝড়ের আগের নীরবতা। সে অনেকক্ষণ বসে রইল, তারপর উঠল, জানালা খুলল আর বাইরে তাকালো। এটা সেই বাড়ি যেখানে প্রত্যেক দিন তাকে নিচু নজরে দেখা হয়েছে, যেখানে তার চুপ থাকাকে তার দুর্বলতা ভাবা হয়েছে, যেখানে তার সরলতার মজা ওড়ানো হয়েছে। কিন্তু এখন তার চুপ থাকা ভাঙতে চলেছে। পরের সকালে বাড়িতে রোজকার মতো হইচই, নাস্তার টেবিল সাজানো। সে সময় মতো এলো, পরিষ্কার কাপড়, শান্ত মুখ। মা দেখলেন, তারপর অনদেখা করলেন। ভাই মোবাইলে ব্যস্ত। বোন হালকা হাসি ছুড়ল। আজ তাড়াতাড়ি তৈরি হয়ে গেলেন। ভাই তিরস্কার করল। হ্যাঁ, আজ একটু জরুরি কাজ আছে, কুলিরও জরুরি কাজ। ভাই হাসল। ছেলেটি কিছু বলল না, কিন্তু মেয়েটি দেখল আজ তার চোখে সেই পুরনো ক্লান্তি নেই। আজ সেখানে একটা সিদ্ধান্ত ছিল। অফিসে আজ পরিবেশ আলাদা। রিসেপশনে দাঁড়ানো লোকেরা তার দিকে বেশি মনোযোগ দিয়ে দেখছিল।
সে সোজা মিটিং রুমে গেল। কিছুক্ষণের মধ্যে একের পর এক বড় লোক আসতে লাগল। বাবা অবাক, আজ এদের সবাইকে কেন ডাকা হয়েছে? তিনি সেক্রেটারিকে জিজ্ঞেস করলেন, স্যার এই মিটিং? সেক্রেটারি থামল। দামাজ্জি ডেকেছেন। বাবা চমকে উঠলেন। মিটিং শুরু হলো। সে চুপচাপ দাঁড়িয়েছিল। একটা প্রেজেন্টেশন স্ক্রিনে চলল। প্রথম স্লাইড কোম্পানির নাম, দ্বিতীয় স্লাইড ভবিষ্যতের পরিকল্পনা, তৃতীয় স্লাইড সেই মডেল যেটার উপর মাসের পর মাস আটকে ছিল। কমরে নিস্তব্ধতা নেমে এলো। এটা সেই সমাধান যা কারো থেকে বেরোয়নি। বাবার চোখ কপালে উঠল। এটা কে বানিয়েছে? সে এগিয়ে এলো, শান্ত গলায় বলল, আমি। কমরে বসা লোকেরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। ভাইয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুই? সে অবিশ্বাসে বলল। ছেলেটি মুচকি হাসল। হ্যাঁ। মিটিং শেষ হওয়ার আগেই সবার মত বদলে গিয়েছিল। একজন সিনিয়র ডিরেক্টর বলল, যদি এটা লাগু হয় তাহলে কোম্পানি অনেক বছর এগিয়ে যাবে। বাবা চেয়ারে বসে পড়লেন। প্রথমবার তাদের বোধগম্য হল, এই ছেলে শুধু স্টেশনের কুলি হতে পারে না। সন্ধ্যায় বাড়িতে অদ্ভুত অস্থিরতা। বাবা বারবার খাপছিলেন। ভাই চুপ, বোনেরা ফিসফিস করছে। মেয়েটি নিজের কমরায় বসে, তার বুক দুরুদুর করছে। দরজা খুলল, সে ভিতরে এলো। আজ সব ঠিক ছিল? সে জিজ্ঞেস করল। মেয়েটি মাথা নাড়ল। আপনি কিছু লুকিয়েছেন? সে চেয়ারে বসল, আলতো করে বলল, আমি লুকাইনি, আমি শুধু অপেক্ষা করেছি। কিসের? তার গলা ভেঙে এলো। এই জন্যে যে লোকে আমাকে আমার নাম দিয়ে না, আমার কাজ দিয়ে চিনুক। ঠিক তখনই নিচে হইচই শুরু হলো। একের পর এক কালো গাড়ি এসে থামল। বাড়ির বাইরে স্যুটবুট পরা লোক নামল। ভাই একটা জানালা দিয়ে দেখল, এরা সব কে? বাবাও বাইরে এলেন। তখন একজন লোক এগিয়ে এলো, হাত জোর করে বলল, স্যার, আমরা আপনার সঙ্গে দেখা করতে এসেছি। কিসের জন্য? বাবা জিজ্ঞেস করলেন। লোকটা নজর তুলল সোজা ছেলেটির দিকে। আমরা আমাদের সিইওর সঙ্গে দেখা করতে এসেছি। পুরো বাড়ি যেন জমে গেল। কে? মায়ের মুখ থেকে বেরিয়ে এলো। লোকটা পরিষ্কার শব্দে বলল, উনি। বাড়ির দেয়াল যেন কেঁপে উঠল। ভাইয়ের হাত থেকে মোবাইল পড়ে গেল। বোনদের হাসি গলায় আটকে গেল। মায়ের চোখে ভয় এলো। বাবা কাপা গলায় জিজ্ঞেস করলেন, এটা কি বলছো? সে এগিয়ে এলো। আজ প্রথমবার সে মাথা মোয়ায়নি, সোজা দাঁড়িয়ে কথা বলল, হ্যাঁ আমি। নিস্তব্ধতা। সে আবার বলল, আমি কখনো মিথ্যে বলিনি, আমি শুধু নিজের পরিচয় বলিনি। কেন? বাবার গলা ভেঙে যাচ্ছিল। সে বাড়ির দিকে তাকালো, এক একটা মুখ। কারণ আমি জানতে চেয়েছিলাম, মানুষকে তার ওজন দিয়ে মাপা হয় নাকি তার দিল দিয়ে। তার নজর মেয়েটির ওপর গেল, আর তার গলা ভেঙে এলো। একটা মেয়ে আমাকে স্টেশনে আমার ওজন দেখেনি, আমার মানবতা দেখেছিল। মেয়েটির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। বাড়িতে কারো কাছে কোনো উত্তর ছিল না। যে বাড়িতে প্রত্যেক দিন তিরস্কার গুঞ্জত, আজ সেখানে শুধু খামোশি। সেই খামোশি যা কথার চেয়ে বেশি ভারী। বাবা ধীরে ধীরে চেয়ারে বসে পড়লেন। তাদের মুখ থেকে রব উধাও হয়ে গিয়েছিল। আজ প্রথমবার তারা একজন বাবা না, একজন মানুষ মনে হচ্ছিল যে হেরে গিয়েছে। তাদের গলা কাঁপছিল। তোমার কাছে সবকিছু থাকা সত্ত্বেও তুমি চুপ করে রইলে? ছেলেটি তাদের সামনে দাঁড়িয়েছিল, আজও ততটাই সাধারণ যতটা স্টেশনে ছিল। হ্যাঁ, সে বলল, কারণ আমি জানতে চেয়েছিলাম, যদি আমার কাছে কিছুই না থাকে তাহলে কি আমি তবুও মানুষ থাকব? মায়ের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। আমাদের থেকে খুব বড় ভুল হয়ে গেছে, সে বিড়বিড় করে বলল। ছেলেটি কিছু বলল না, কারণ কিছু ভুল মাফির চেয়েও বড় হয়। ভাই এগিয়ে এলো, যে সবচেয়ে বেশি মজা করেছিল। তার গলা আটকে গেল। আমাকে মাফ করে দাও। ছেলেটি তার দিকে তাকালো। কোনো রাগ নেই, কোনো অহংকার নেই, শুধু একটা ক্লান্ত শান্তি। মাফি তখনই মানে রাখে, সে বলল, যখন মানুষটা বদলে যায়। বোনেরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তারা সেই যারা একসময় হাসত, আজ তাদের নিজের হাসি থেকে ভয় লাগছে। মেয়েটি এতক্ষণ চুপ ছিল। সে ধীরে ধীরে এগিয়ে এলো, তার অশ্রু থামছিল না। আপনি? তার গলা ভেঙে গেল। আমাকে সব বলতে পারতেন। সে মুচকি হাসল, প্রথমবার দিল থেকে। যদি বলে দিতাম তাহলে তোমার কখনো জানা হতো না লোকে তোমার স্বামীকে কোন নজরে দেখে।
মেয়েটি কেঁদে ফেলল। আমি আপনাকে বাঁচাতে পারিনি। সে তার হাত ধরে ফেলল। তুমি আমাকে বাঁচিয়েছিলে, সে বলল সেই দিন স্টেশনে। পুরো বাড়ি সেই মুহূর্ত দেখছিল, এমন একটা মুহূর্ত যেখানে টাকা, রুতবা আর অহংকার সব হেলে গিয়েছিল। কয়েকদিন পর বাড়ি বদলে গিয়েছিল। ডাইনিং টেবিল একই ছিল, কিন্তু এখন ছেলেটি সবার সঙ্গে বসত। চেয়ার আর ভারী লাগত না। মা নিজে খাবার পরিবেশন করতেন। বাবা প্রত্যেক সিদ্ধান্তে তার মতামত জিজ্ঞেস করতেন। কিন্তু সে এখনও সেই ছিল, সাধারণ শান্ত মানুষ। একদিন বাবা জিজ্ঞেস করলেন, তুমি এসব কেন সহ্য করলে? সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। তারপর বলল, কারণ যদি আমি সেই দিনই আমার পরিচয় বলে দিতাম, তাহলে আমার নাম থেকে ভয় পেত। আর আমি ভয় চাইনি, সম্মান চেয়েছিলাম। সেই দিন সেই বাড়ি শিখল, সম্মান কেনা যায় না, তা দেওয়া হয়। কয়েক সপ্তাহ পর সে আবার স্টেশনে এলো। সেই প্ল্যাটফর্ম, সেই ভিড়। আজ কেউ তাকে চেনে না, আর তার এটার দরকারও নেই। একজন বুড়ো কুলি ভারী মাল তুলতে কষ্ট করছিল। সে এগিয়ে গেল, মাল তুলে দিল। বুড়ো বলল, বেটা, তুইও কুলি? সে মুচকি হাসল। হ্যাঁ, সে সত্যি বলেছিল, কারণ কুলি হওয়া লজ্জার বিষয় নয়। লজ্জার বিষয় হল কোনো মানুষকে তার কাজের জন্য ছোট ভাবা। বাড়ি ফেরার পথে মেয়েটি জিজ্ঞেস করল, যদি আজও সব ছাড়তে হয় তাহলে? সে বিনা দ্বিধায় বলল, তবুও আমি সেই থাকব যাকে তুমি স্টেশনে পেয়েছিলে। মেয়েটি তার হাত আরও শক্ত করে ধরল, কারণ এখন সে জেনে গিয়েছিল, আসল আমিরই ব্যাংক ব্যালেন্সে হয় না, সেই মানুষে হয় যে পরিস্থিতি বদলে গেল নিজে বদলায় না। আপনারা বলুন, কোনো মানুষের দাম তার চাকরি, কাপড় বা চেয়ার দিয়ে আঁকবেন না, কারণ যখন সময় পাল্টায় তখন সবচেয়ে বেশি লজ্জা পায় সেই লোকেরা যারা নিচু নজরে দেখেছিল। আর কমেন্ট করে বলুন, যদি সেই ছেলে সিইও না হতো তাহলে কি তাকে সেই সম্মান মিলত যা সত্য সামনে আসার পর মিলল? আপনারা কি ভাবেন, সম্মান মানুষ থেকে পাওয়া উচিত নাকি তার হেসিয়ত থেকে?